থ্রিলার গল্পের একটা বিষয় হচ্ছে যে পাঠককে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় একদম বেঁধে রাখতে হয়। যেন হচ্ছে ১ম পৃষ্ঠা থেকে ২য় পৃষ্ঠা উনি কেন যাবে? যেটা বললাম, আমি প্রচন্ড আড্ডাপ্রিয় মানুষ। অনেক কথা বলতে পছন্দ করি, অনেক কথা বলি। কিন্তু যখন এই জায়গাটাতে আমি যাই, আমি শুনি বেশি। লেখক হিসেবে আমি প্রচন্ড বিশৃঙ্খল। টেবিলে বসার পর আমার গল্পগুলি খুব দ্রুত চলে আসে। তো বিশৃঙ্খল লেখক হইলেও আমি লেখাটা শৃঙ্খলার সাথে লিখি। যখন আমি লিখি তখন প্রচন্ড মনোযোগ দিয়ে লিখি। পত্রিকা লেখা বারবার চাচ্ছিল। আমার ছেলে অনেক অসুস্থ। আমি লেখা দেওয়ার জন্য সর্বশেষ ২ ঘন্টা হাতে পাই। আমি আমার স্ত্রীর কাছে ছেলেকে দিয়ে আমি গল্পটা লিখি এবং সেখানে সবচেয়ে রোমান্টিক একটা গল্প আমি লিখেছিলাম যখন আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ। আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। একদম অকপটে স্বীকার করছি, আমাকে বাহিরে যতটা যেভাবে মানুষ দেখে ভিতরে আমি ততটা তা না। প্রথমত পাঠকদের মনে কতটুকু জায়গা করতে পেরেছি, এইটা এখনো আমার জিজ্ঞাসা, এবং তাদের মনে জায়গা নেয়ার পাশাপাশি স্থায়ীভাবে তাদের মনে অবস্থান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এখন এই যে থ্রিলার গণনাটা, এটা বেছে নেওয়ার জন্য আসলে আমাকে প্রভাবিত করেছে মানুষ এবং চারপাশের ঘটনা। আমাদের চারপাশে যে সমস্ত ঘটনা প্রতিনিয়ত আমরা দেখছি, এই সাম্প্রতিককালে হচ্ছে রামিসা হত্যাকাণ্ড থেকে শুরু করে অসংখ্য ঘটনা। এই ঘটনাগুলিকে আপনি যদি কোথাও লিখেন, পত্রিকায় অথবা বইয়ের পাতায়, তাহলে এই বিষয়গুলি চলে আসে একটা রহস্য এবং সে থ্রিলার একটা ঘটনা চলে আসে। এবং থ্রিলার লেখার একটা সুবিধা হচ্ছে, এখানে আমি আমাদের মানব জীবনের যত বৈচিত্র্যময় ঘটনা আছে, হ্যাঁ? মানুষের ভিতরে যত অনুভূতিগুলি আছে, ধরেন প্রেম বলেন, কাম বলেন, ক্রোধ বলেন, অথবা হচ্ছে ভয় এবং রহস্য উদ্ঘাটনের যেই স্বস্তি বা অ্যাডভেঞ্চার, এই বিষয়গুলি তুলে ধরার জন্য বা আমার কাছে থ্রিলারটা সবচেয়ে সুন্দর গণনা মনে হচ্ছে। এইজন্য হচ্ছে এই জায়গাটা বেছে নেয়া আমার জন্য। এটা আসলে অনেকটা প্রভাব ফেলে। আমি আসলে পে একটা প্রত্যন্ত অঞ্চলে মেঘনা উপজেলার নদীর তীরের মানুষ। কিন্তু ওইখানে যে সুনির্মল পরিবেশটা আছে, ওইটার পাশাপাশি হচ্ছে আমি যেই মানুষের মধ্যে যেই বিষয়গুলি দেখেছি, আমার একটা ঘটনা মনে করে আমি একদিন শবে বরাতের দিন একজন ব্যক্তি হচ্ছে খুব সুন্দর আলোচনা করতেছিল মসজিদে। উনি ইমাম সাহেব না, কিন্তু উনি চমৎকার আলোচনা করছে এবং আমাদের মন, হৃদয় বিগলিত হয়ে গেছে। বা ধর্মের প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি। অনেকে ওনার মোনাজাতে কান্না করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমি জেনেছি যে, বা এটা প্রমাণিত হয়েছে যে, উনি ওই রাত্রে এত মানে ধর্মবিরোধী এবং ব্যক্তিগত এত বড় একটা পাপ করে এসেছে, যেটা আমাকে পরে বিস্মিত করেছে যে, একজন মানুষ একই সাথে কিভাবে এই ২ ধরনের চরিত্র ধারণ করতে পারে। তো এই মানুষগুলি অসম্ভব রকমে আমাদের আশেপাশে অবস্থান করছে এবং আমার আশেপাশে অবস্থান করছিল, করছে এবং এখনো আছে। এই যে মানুষগুলির দ্বিচারিতা এবং মানুষের ভেতরে একরকম মানুষ বাস করে এবং বাহিরে আমরা অন্যরকম দেখাচ্ছি। এইগুলি আমাকে খুব ভালোভাবে প্রভাবিত করেছে এবং এই জায়গাগুলি আমাকে মনে হয়েছে যে, আমি যখন লিখব, লেখার ক্ষেত্রে এই জায়গাগুলি তুলে ধরতে হবে। তো এই তুলে ধরার ক্ষেত্রে আমি কি করব? যখন আপনি খুব রোমান্টিক একটা উপন্যাস লিখবেন, সেখানে কিন্তু এই একজন মানুষের মুখোশের ভিতরের গল্পটা ফুটে আসে না। তাকে প্রেমিক হিসেবে চরিত্রায়ন করাই তখন লেখকের কাজ থাকে। তো সেক্ষেত্রে আশেপাশের এই দ্বিচারক মানুষগুলোর কারণেই আমাকে আসলে এই জায়গাটা বেছে নিতে আরো সুবিধা হয়েছে এবং হচ্ছে যে, আমি কন্টিনিউয়াসলি বা প্রতিনিয়ত তাদের দেখে এবং আশেপাশের মানুষের চরিত্র দেখেই এই জায়গাটাকে প্রলম্বিত করছি। শুরুটা মূলত হচ্ছে আমি পাঠকদেরকে একটা বার্তা দিতে চাই। মানে কি বার্তা দিতে চাই, এটা হচ্ছে ১ম এ আমি নির্ধারণ করি। এই বার্তাটা সঠিকভাবে দেওয়ার জন্য, তারা যেন ঠিকঠাকভাবে পায়, এটার জন্য হচ্ছে গল্পের আসলে শেষে কি হবে বা শুরুতে কি হওয়া উচিত বা মাঝের দিকে কি গল্প থাকা উচিত, এই জায়গাগুলি পরবর্তীতে আমি সিলেক্ট করে নিয়ে আসি। নিয়ে একটা গল্পের প্লট তৈরি করে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত যায়। তো সেক্ষেত্রে মূল বিষয় হচ্ছে আমি কি বার্তা দিতে চাই। এই বার্তার উপর নির্ভর করে আমার প্লট নির্ধারণ করাটা। 'প্রথমত যখন আমি একটা বই লেখা শুরু করি, তখন একটা নাম নির্ধারণ করে নিই। পরবর্তীতে আমি দেখেছি যে, যেটা আমার অভিজ্ঞতা যে, গল্প লিখতে, লিখতে, বই লিখতে, লিখতে গল্পের নামগুলি চেঞ্জ হচ্ছে। তখন আমি প্রতিটা মানে অবলিক দিয়ে, দিয়ে প্রত্যেকটা নামই লিখে রাখি।
গল্পটা যখন টোটালি শেষ হয়ে যায় তখন হচ্ছে আমি সবচেয়ে পছন্দসই এবং এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নামটা আমি সিলেক্ট করি। আর বাঁক পরিবর্তনটা হচ্ছে থ্রিলার গল্পের একটা বিষয় হচ্ছে যে পাঠককে প্রতি পৃষ্ঠায়, পৃষ্ঠায় একদম বেঁধে রাখতে হয়। যেন হচ্ছে ১ম পৃষ্ঠা থেকে ২য় পৃষ্ঠা উনি কেন যাবে? তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা লেখকেরই একেকটা নির্দিষ্ট ভঙ্গি থাকে, ঢং থাকে গল্প বলার। যেন পাঠককে শেষ অবধি নিয়ে যাওয়া যায় সেটা আমিও এখানে এপ্লাই করি। লেখক হিসেবে আমি প্রচন্ড বিশৃঙ্খল। আমাকে লেখালেখিটা বা লেখালেখির টেবিলে টেনে আনে হচ্ছে আমার পাঠকেরা। এটা যদি একটু ছোট করে বলি, আমি যখন ১ম লিখি 'মৌচাকে ডিলে' আমার ১ম লেখা ছাপা হয়। তো সেখানে ওই পত্রিকার সম্পাদক আমার শ্রদ্ধেয় তাকে আমি সাহিত্যগুরু বলি। শফিক রেহমান স্যার আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন উনার বাসায়। যে আমার লেখাটা উনার খুব ভালো লেগেছে। তো তখন একটা বিষয় ছিল যে 'মৌচাকে ডিলের' পাঠকদের জন্য লেখকের ফোন নাম্বার দেয়া থাকতো। তো পাঠকরা সবসময় আমাকে ফোন দিত। ওই তাদের ফোন পেয়ে আমি লিখতে বসতাম। মানে আমার মধ্যে যেইটা কাজ করতো আরকি। এটা একটা দারুণ অনুপ্রেরণা বলতে পারেন। বা এখনো যেটা হয় আমার পাঠকরা যখন আমাকে উৎসাহিত করে তখন মনে হয় বসি। আর দিনে, দিনে আরেকটু বেড়েছে। এখন প্রকাশকদের কাছ থেকে একটা তাড়না থাকে বইয়ের পান্ডুলিপি কবে শেষ করবেন, পান্ডুলিপিটা দ্রুত দেন। তো আমার হচ্ছে খুব শৃঙ্খলিত আমি লিখি না। আমার মধ্যে যখন ভাবনা আসে তখন আমি টেবিলে বসে যাই। আমি টেবিলে বসার পর আমার গল্পগুলি খুব দ্রুত চলে আসে। তো এখন আমি আমাকে টেবিল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যেই কষ্টটা এইটা করা পর্যন্তই হচ্ছে আমার ব্যাপার। টেবিলে বসার পর আমার গল্পগুলি চলে আসে। তো বিশৃঙ্খল লেখক হইলেও আমি লেখাটা শৃঙ্খলার সাথে লিখি। যখন আমি লিখি তখন প্রচন্ড মনোযোগ দিয়ে লিখি। আমার স্পষ্ট মনে আছে আমি সর্বশেষ সবচেয়ে রোমান্টিক একটা গল্প লিখেছিলাম একটা পত্রিকার জন্য। তখন হচ্ছে আমার ছেলে অনেক অসুস্থ। পত্রিকা লেখা বারবার চাচ্ছিল। আমি লেখা দেয়ার জন্য আমি হচ্ছে সর্বশেষ ২ ঘন্টা হাতে পাই। আমি আমার স্ত্রীর কাছে ছেলেকে দিয়েই আমি গল্পটা লিখি এবং সেখানে সবচেয়ে রোমান্টিক একটা গল্প আমি লিখেছিলাম যখন আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তো সুতরাং আমি টেবিলে যাওয়ার পর অন্য মানুষ হয়ে যাই। তখন আমি সুশৃঙ্খল লেখক। আমি যদি বিষয়টা ভিন্নভাবে বলি, সেটা হচ্ছে যে এই মনস্তান্ত্রিক দ্বন্দ্বের প্রভাবটা গল্প থেকে আমার উপর পড়ে না। বরং আমার মধ্যেই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই আমি আছে বলে মনে করি। আমি একদম অকপটে স্বীকার করছি। আমাকে বাহিরে যতটা যেভাবে মানুষ দেখে ভিতরে আমি ততটা তা না। এটা আমি বিশেষ করে আমি দেখি আমি যখন পরিবারে কথা বলি, তখন আমার মধ্যে মানে অনেক ক্ষেত্রে আমি দেখা যায় অল্পতে খুব রেগে যাচ্ছি। যখন আমি সাহিত্য বিষয়ক কোনো মানুষের সাথে কথা বলি, যখন একজন প্রিয় লেখকের সাথে কথা বলি, অথবা লেখক বন্ধুর সাথে কথা বলি, অথবা আমি বই নিয়ে কাজ করছি অনেকগুলি সংগঠনের সাথে, সংগঠনের মানুষের সাথে কথা বলি, তখন আমার ব্যবহার অত্যন্ত মোলায়েম। আমি যখন আড্ডায় যাই, মানে তুমুলভাবে আমি আড্ডা জমাতে পারি। এটা সবাই বলে এবং আমি ফিল করি নিজে। মানি ওই সময় আমি অন্য মানুষ। মানি এর চেয়ে প্রাণচাঞ্চল্য মানুষ আর হতে পারে না, যারা আমার সাথে আড্ডায় মিলিত হয়েছে। কিন্তু আমি যখন লিখি খুব গম্ভীরভাবে লিখি। তো আমি যেখানে যেভাবে যাই সেই পরিবেশের সাথে খাপ খাওয়াই নিই। তার মানে আমার মধ্যেই মনস্তাত্ত্বিক অনেক দ্বন্দ্ব আছে। তো এই গল্প থেকে বা এই যে অপরাধপ্রবণ মানুষ নিয়ে কাজ করার ফলে যে আমার মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হবে তার চেয়ে বরং আমার মনে হয় প্রতিটি মানুষের মধ্যে এই দ্বন্দ্বটা আছে। প্রতিটি মানুষের মধ্যেই আলাদা, আলাদা সত্তা আছে। এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তাদের এই সেই ভিতরের জায়গাটা ফুটিয়ে তোলে বা বাস্তবতাই তাদেরকে করতে বাধ্য করে। তো আমার নিজের মধ্যে সেটা আছে। আমি এভাবেই স্বীকার করছি এবং এটা মানুষের জন্য ক্ষতিকর না। অবশ্যই আমি ইতিবাচক কাজে আমার নিজেকে কাজে লাগাই। সুতরাং সেই দ্বন্দ্বটা আমাকে কখনো খারাপ পথে পরিচালিত করেনি। বরং হচ্ছে কোনো চরিত্র আমার যদি মনে হয় যে এইরকম একটা বাজে চরিত্রের লোককে আমি নিয়ে লিখেছি, সেই চরিত্র যেন আমার মধ্যে ধারণ না করি আমি। সেভাবে আমি নিজেকে চেষ্টা করি ব্যক্তি রায়হান জহিরকে ওই অপরাধীদের কাছ থেকে দূরে রাখার জন্য। আসলে একজন মানুষ অনেক কিছু জানে না বা সবকিছু জানে না। আমি যেভাবে যে চিন্তাভাবনা করি, লেখালেখি নিয়ে, সাহিত্য নিয়ে, যেকোনো বিষয় নিয়ে, আমি যখন অন্য কারো সাথে কথা বলি তখন তার দৃষ্টিভঙ্গিটা আমি বুঝতে পারি। আর যারা লিখবে তাদের প্রচুর জানতে হবে। আপনি বই পড়ে যা জানবেন একজন মানুষ থেকে আরো বেশি জানবেন। সরাসরি যখন কথা বলবেন তার ভেতরকার যেই আপনি একজন মানুষকে যখন সামনে দেখবেন পড়তে পারবেন। তো সমসাময়িক আমার যারা আছে, মানে যাদের সাথে আমি কথা বলি,
আমি লেখকদের, সাহিত্যিকদের বা হচ্ছে বুক রিভিউয়ার থেকে শুরু করে যারা সাহিত্য নিয়ে কাজ করে, তাদের সাথে আমি খুব ইচ্ছাকৃত আমি চেষ্টা করি তাদের সাথে মিশে থাকার, লেগে থাকার। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমি যেটা বললাম আমি প্রচন্ড আড্ডাপ্রিয় মানুষ। অনেক কথা বলতে পছন্দ করি, অনেক কথা বলি। কিন্তু যখন এই জায়গাটাতে আমি যাই, আমি শুনি বেশি। আমি যখন একটা প্রোগ্রামে যাই, আমি একদম খুব মনোযোগ দিয়ে এই লেখকদের কথাগুলি শুনি। তারপর হচ্ছে তারা যত ছোট হোক আমার বা যত বড় হোক, আমি চেষ্টা করি সেখান থেকে কিছু একটা নিয়ে আসার। ওই জায়গায় যেন ওই সময়টা যেন আমার বৃথা নষ্ট না হয়। তো সেক্ষেত্রে সমসাময়িক যারা লিখছে তাদের মধ্যে অনেকেই প্রচণ্ড উচ্চ ধারণা পোষণ করে যেটা আমাকে প্রভাবিত করে এবং তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তো এভাবেই হচ্ছে যে সাহিত্য জগতে যারা আছে তাদের কাছ থেকেও আমি নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। হ্যাঁ, আমি আসলে কি একটু চেঞ্জ করতে পছন্দ করি আরকি। আমার জায়গাগুলি আমি ছোটবেলায় একটা কাজ করতাম। আমার একটা ঘর, ধরেন একটা ঘড়ি। এটার হচ্ছে কি আমি ডেকোরেশনটা চেঞ্জ করতাম মাঝে মধ্যে। পাল্টায় নিতাম আরকি। আমার ভালো লাগতো আরকি। তো নিজের প্রত্যেকটা জায়গায় আমি যখন কাজ করি, এটা একটু ভিন্নভাবে করা যায় কিনা? ছোটবেলায় অনেক কাজ করতাম আমি। দেখা যাচ্ছে একটা টেপ রেকর্ডার কিনেছি, ওইটার ভিতরে কি আছে? এটা খুলে দেখতাম। ওইটা চেঞ্জ করলে চলে কিনা দেখতাম আরকি। তো সেভাবে হচ্ছে যেহেতু আমি লেখালেখি করছি এবং আমার থ্রিলারের পাশাপাশি আমি বিভিন্ন ধারায় অলরেডি লিখেছি। সেটা হচ্ছে ছোট গল্প, উপন্যাস এবং আমার তো খুব মনে হচ্ছে যে এখন সামনে খুব দারুণ রোমান্টিক একটা প্রেমের উপন্যাস আমি লিখব। তো সুতরাং এই জায়গা থেকে অন্যান্য ধারাগুলিকে সাহিত্যের প্রত্যেকটা শাখাই আমার কাছে মনে হয় যে মানে অনেক সুন্দর। এখানে দেয়ার মতো, লেখার মতো অনেক জায়গা আছে আরকি। তো আমার অবশ্যই চেষ্টা থাকবে সাহিত্যের সবগুলি ধারায় নিজেকে প্রবাহিত করা এবং হচ্ছে নিজের যতটুকু মেধা আছে সেটাকে প্রসারিত করা। অবশ্যই আমি নতুন ধারার লেখা লিখব। নতুন পাঠকদের সবার আগে যেটা পড়তে বলব সেটা হচ্ছে সবার শেষে যেটা লিখেছি। কারণ হচ্ছে সবার শেষে লেখাটা আ আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে বেশি সমৃদ্ধ। মানে আমি আজ থেকে ১২ বছর আগে যে লেখাটা লিখেছি আমি অবশ্যই সেটা কাউকে ১ম এ দিব না। সবার শেষে যেটা লিখেছি এইটা হচ্ছে আমার সর্বশেষ আমি নিজেকে সমৃদ্ধ করার পর যা পেয়েছি আমার মধ্যে এসেছে সেটা দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমার গল্পটা মিথ্যা যে থ্রিলার উপন্যাস, এই উপন্যাসটাকে আমি সবার আগে পড়তে বলব। এটা পড়লে হচ্ছে তারা হচ্ছে যে অন্তত রাইয়ান জহিরকে চিনতে পারবে, জানতে পারবে এখানে একটা সাহিত্যের জায়গা আছে। যারা থ্রিলার পছন্দ করে বা পছন্দ করে না, আমি এটা বলতে পারি যারা পছন্দ করে না তারাও যদি এই বইটা পড়ে, পড়ার পর এখান থেকে সাহিত্য জ্ঞান আস্বাদন করতে পারবে। এটা কেন বলছি আমি? আমার বইগুলি আমি যখন লিখি, লেখার পর হচ্ছে এই বইগুলি হচ্ছে আমি উম এ সম্পাদক, সম্পাদক বলতে হচ্ছে আমি কি করি? প্রথমত আমার পরিচিত যারা আছে তাদেরকে আমি বইটা পড়তে দেই। যারা আমার কাছে মনে হয় যে আমার চেয়ে ভালো জ্ঞান রাখে। তো আমার বইগুলি পড়তে দেওয়ার পর হচ্ছে আমার মনে আছে, একটা বিষয় আমার মনে পড়ে যে একজন স্যার আছে আমার পরিচিত। উনি হচ্ছে বাংলার অধ্যাপক। উনার ৩০ টার মতো বই আছে। তো উনি যখন এই বইটা পড়লো এবং হচ্ছে প্রতিনিয়ত আমাকে মেসেজ দিতে লাগলো এবং বলতে লাগলো উনি যে, "তোমার লেখাপড়ায় আমি এতটা মুগ্ধ হয়েছি, আমি এতদিন ধরে যা লিখেছি, আমাকে আমার লেখক মনে হয় না। আমার কাছে মনে হয় আমি আমার অনুভূতিগুলি কেবল প্রকাশ করেছি। তোমার বইয়ের মধ্যে আমি সেই সাহিত্যটা পেয়েছি। তো সাহিত্যের রস আস্বাদন করতে গেলে গল্পটা মিথ্যা পড়তে হবে।" আর আরেকটা বিষয় হচ্ছে এই গল্পটা মিথ্যা, এই বইটা এরপরেও আরো বেশি হচ্ছে ওই স্যারের পরেও যিনি সম্পাদনা করেছে তিনি হচ্ছে বাংলাদেশের একজন নামী সম্পাদক। যাকে স্যাটিসফাই করাটা আমার কাছে মনে হয় যে খুব আ টাফ ব্যাপার। তো উনি হচ্ছে মাসুম আহমেদ আদি ভাই। তো উনি যখন আমাকে বলেছে এই গল্পটা উনার ভালো লেগেছে এবং হচ্ছে এর পরবর্তীতে উনার কিছু পরামর্শ এখানে যুক্ত হয়েছে। তো এরপরে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বইটা যেকোনো পাঠক পড়লে বইটা তার ভালো লাগবে। এজন্য আমি গল্পটা মিথ্যা পড়ার জন্য তাকে পরামর্শ দেব। এটা খুব কঠিন প্রশ্ন আমার জন্য। কারণ হচ্ছে অনেক বই পছন্দের আছে আমার। ছোটবেলা থেকে অনেক বই পড়েছি। তো এর মধ্যে কয়েকটা যদি বলতে হয় ৫ টা সেটা হচ্ছে 'সূর্য তুমি সাথী' আহমদ ছফার, 'মৈত্র দেবীর নহন্যতে', তারপর হচ্ছে গ্যাব্রিয়েল মার্কেজের 'প্রেম নয় মৃত্যুই অনিবার্য'। এই বইটা আমি বাংলায় পড়েছি, ভালো লেগেছে। তারপর পাওলো কোয়েলোর 'দ্য স্পাই', সমরেশ মজুমদারের 'সাতকাহন গর্ভধারিণী', সুনীল গঙ্গোপাধ্যায়ের 'সোনালী দুঃখ' আর হুমায়ূন আহমেদ স্যারের সব বইই আমার পছন্দের। 'নহন্যতে' বইটা নিয়ে যদি আমি বলতে চাই, এই বইটা হচ্ছে আমার মানি কয়েক ধাপে পড়তে হয়েছে। কয়েক ধাপে বলতে হচ্ছে যে ইন্টারমিডিয়েট যখন পড়ি বইটা আমার হাতে আসে।
বইটা পড়তে গিয়ে আমি বুঝিনি। মানে ভালো লাগেনি। কিন্তু আমি শুনেছি এই বইটা হচ্ছে খুব জনপ্রিয় একটা বই। একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিল। তারপরে বইটা আবার পড়তে যাই, বইটা আমি বুঝিনি। বইটা সাম্প্রতিককালে আমার মনে হয় যে ২-৩ বছর আগে বইটা পড়েছি। তখন আমার কাছে মনে হয়েছে অসাধারণ একটি প্রেমের উপন্যাস। তারপরে মির্জা ইলিয়াস যে বইটা লিখেছিল, 'লাল ওই বেঙ্গলি' সেই বইটাও আমার কাছে ভালো লেগেছে এটা এগেইনস্ট এ আরকি। প্রত্যেকটা বই হচ্ছে আমাকে মানি এখনো পর্যন্ত ওই বইগুলির রেশ রয়ে গেছে। আমি পাঠকদের অনুরোধ করব এগুলি পড়ার জন্য। আচ্ছা, আমার ক্যারিয়ারে একটা আক্ষেপই আছে। মানে বইয়ের নাম আক্ষেপ আরকি। তো বইয়ে যেমন আক্ষেপ আছে, লেখালেখির ক্ষেত্রে প্রত্যেকটা সৃষ্টিশীল মানুষের তার সৃষ্টিকর্ম শেষ হয়ে যাওয়ার পরে মনে হয় যে আরেকটু আঁচড় দেওয়া যেত, আরেকটু মানে সংশোধন করা যেত, আরেকটু চেঞ্জ করা যেত। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে শুরুর দিকে যেই লেখাগুলি আমার ছিল, শুরুর দিকের যেই ১ম উপন্যাসটা আমার এখন হচ্ছে বা নেই, মানে ফুরিয়ে গেছে। আমি নতুন করে সেটা ছাপাতে দেইনি কারণ এটা সংস্করণ করা লাগবে আমার কাছে মনে হচ্ছে আরকি। তো ১ম দিকের যেই ইয়েগুলি আমার এখন এসে মনে হচ্ছে যে সেগুলো আরো সুন্দর হতে পারত। কিছু, কিছু বইয়ের মনে হচ্ছে প্রচ্ছদটা আরেকটু অন্যরকম হইলে পারত। তো এইটা হচ্ছে একজন লেখকের বা একটা সৃষ্টিশীল মানুষের মধ্যে থাকেই যে একটা তাড়না থাকে আরো বেশি ভালো করার। তো কিছু, কিছু ক্ষেত্রে আছে আমার সেটা। ১ম দিকের গল্পগুলি বা বইগুলি আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু সুন্দর হইতে পারত। আমার গল্পে তরুণদের বিষয়গুলি কেন আসে? কারণ আমি তরুণদের সাথে খুব মিশি। আমার বাংলাদেশ রিডস নামে একটা সংগঠন আছে যেটা আ সারা দেশে নীরবে বই পড়িয়ে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিচ্ছে। যেটা ৩৫ টি জেলায় আমরা ছড়িয়ে দিয়েছি। এই এতগুলি মানুষের সাথে কাজ করতে গিয়ে আমার দেখা গেছে যে সবাই ছিল তরুণ। তো বা এমনি মিশিও আমি তরুণদের সাথে এবং আমিও তরুণ। তো এখনকার যে তরুণ, তাদের মধ্যে যে তারা এত প্রচন্ড স্মার্ট এবং তাদের মধ্যে একটা বিষয় কাজ করে যে তারা এখন আমরা একটা সময় বই পড়ে মুগ্ধ হয়ে যেতাম। এখন তারা বই পড়ে হচ্ছে বইয়ের মধ্যে খুঁত বের করে। বইটা কিভাবে আরো সুন্দর হইতে পারত এটা বের করে। এবং তাদের মধ্যে প্রশ্ন করার প্রচন্ড ক্ষমতা আছে যেটা আমাদের মধ্যে ছিল না একটা সময়। এবং তারা নিজেরা নতুন করে ভাবতে শিখেছে। তো সুতরাং বর্তমান তরুণ প্রজন্মকে নিয়ে আমি প্রচন্ড আশাবাদী এবং হচ্ছে তারা যেভাবে প্রশ্ন করে নিজের অধিকারটা বুঝে নিতে চাচ্ছে বা লেখকদের কাছ থেকেও তাদের সুন্দর লেখাটা বেছে নিতে পারতেছে এবং হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠা করতে পারতেছে। সুতরাং তাদের মাধ্যমে একটা সুন্দর দেশ এবং সমাজ গড়ে উঠবে আমি আশা করছি। সত্যি কথা বলতে বাংলাদেশে বই পড়ার আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একদম ১ম অগ্রগণ্য ভূমিকা পালন করেছে রকমারি.কম। রকমারি.কম এর মাধ্যমে হচ্ছে যে মানুষ বুঝতে পেরেছে যে মানে অনলাইনে বই এত সহজে হাতে পেতে পারে আরকি। একটা সময় উপজেলা শহর মফস্বলের মানুষজনকে বাংলা বাজার বা নীলক্ষেতে এসে বই কিনতে হতো। সবার এটা আসার সুযোগ নেই। তো এইটা যখন একদম মানুষের ঘরে পৌঁছে গেল, এটা সবার জন্য খুব স্বস্তিদায়ক ছিল এবং রকমারি.কম এর একটা ইয়ে আছে যে বইয়ে, বইয়ে ৬ লাভ হোক ৫৬,০০০ বর্গমাইল এবং আমি মনে করি যে এইটাতে তারা সফল এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি মনে করি যে এবং সত্য এটা যে প্রত্যেকের হাতেই রকমারি.কম এর ১ টা ২ টা হইলে বই ছড়িয়ে পড়েছে এবং বই পড়ার এই আন্দোলনটাকে তারা সারা দেশে ছড়িয়ে দেয়ায় রকমারি.কম কে আমার পক্ষ থেকে এবং কবি সাহিত্যিকদের পক্ষ থেকে, পাঠকদের পক্ষ থেকে, প্রকাশকদের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই এবং তারা পাঠক, লেখক, প্রকাশক সবাইকে একটা পরিবারের মতো গড়ে তুলেছে। এইজন্য আবার ধন্যবাদ। যারা আমাকে ভালোবাসেন, আমার লেখা পছন্দ করেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ হচ্ছে, আমরা একটা মানবিক দেশ গড়ে তুলতে চাই। দেখেন আমরা হয়তো বলি যে, আমরা বইয়ের মাধ্যমে একটা বিপ্লব ঘটিয়ে দিব। সমাজ, দেশ, সংসার সব সুন্দর হয়ে যাবে। আসলে আমরা চাই কিন্তু বিষয়টা এত সহজ নয়। কারণ হচ্ছে পৃথিবীর অসংখ্য পৃথিবীতে এই ধর্ম আছে। ধর্মীয় বইগুলি আমাদের জন্য হচ্ছে সামাজিকভাবে, ধর্মীয়ভাবে অথবা পারিবারিকভাবে বাধ্যতামূলকভাবে পড়ানো হয় এবং সেই বইগুলিকে তে প্রচণ্ড রকম ভালো, ভালো কথা থাকে। কিন্তু আমরা আমাদের জীবনে সেটা এপ্লাই করি না হয়তো এইজন্য হচ্ছে আমরা এত বিপদগামী হচ্ছি, এত বিপদ হচ্ছে, সমাজে এত বিশৃঙ্খলা বাড়তেছে। তো আমাকে যারা ভালোবাসেন তাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা বাংলা বই পড়ুন, বাংলা সাহিত্যের পাশে থাকুন এবং এই সাহিত্যকে ধারণ করুন এবং এই সাহিত্য এবং বই পড়ে একজন মানবিক মানুষ হয়ে উঠুন, একজন
একটা মানবিক বাংলাদেশ গড়তে সাহায্য করুন এবং অবশ্যই আমি আশা করব আমার সাথে থাকুন, আমার বই পড়ুন। ধন্যবাদ। সেলফ জাস্টিফিকেশন খুব কঠিন বিষয়। যদিও এটাই আমি বেশিরভাগ করি। আমি অন্যকে জাজ করার চেয়ে নিজেকে জাজ করতে পছন্দ করি। আমি যদি আমাকে নিজেকে নাম্বার দিতে চাই, মানে একজন পাঠক হিসেবে দিব নাম্বারটা, লেখক হিসেবে নয়। লেখক হিসেবে আমার হচ্ছে নিজেকে সমৃদ্ধ করার অনেক পথ এখনো বাকি। একজন পাঠক হিসেবে যখন আমি বই পড়ি, মাঝে মধ্যে আমার মনে হয়, এত চমৎকার লেখা আমি লিখেছি।" তো তখন মনে হয় আমি ১০ এ অন্তত ৬-৭ দিব একজন পাঠক হিসেবে। আর লেখক হিসেবে মনে করব যে আমি তো কেবল শুরু করেছি মাত্র। আমাকে অনেক দূর যেতে হবে। তো সেই জায়গা থেকে সবার কাছ থেকে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা রায়হান জহিরের পাশে থাকুন। ধন্যবাদ। ৬ লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।